আমাদের দেশের নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন কি শুধুই স্লোগানে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে তার প্রতিফলন আমরা দেখব? বহু প্রতীক্ষিত মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ হলেও তা কার্যকর হতে না পারায় সেই প্রশ্নটা আবার সামনে চলে এসেছে। আমাদের দেশে নারী সংরক্ষণ বিল কি পাশ হবে? নারীরা কি তাদের অধিকার পাবে? সংখ্যায় প্রায় অর্ধেক হলেও দেশের সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব এখনো উল্লেখযোগ্যভাবে কম। বারবার প্রতিশ্রুতি, বারবার আলোচনা, কিন্তু সিদ্ধান্তের সময় এসে কেন এই বিল পাশ হয়েও কার্যকর হয়নি? এটাকে শুধুই একটি রাজনৈতিক ব্যর্থতা, নাকি দেশের নারী সমাজের প্রতি এক ধরনের অবহেলা? বিলটি অর্থাৎ নারী শক্তি বন্দন অধিনিয়ম 2023 সালে সংসদে পাশ হয়েছে, যার কারণে লোকসভা ও বিধানসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করার কথা। বিল অনুযায়ী নতুন করে আসন সংরক্ষণ কার্যকর করতে হলে সর্বশেষ জনগণনার তথ্য দরকার। দেশের শেষ জনগণনা হয়েছিল 2011 সালে। 2021-এর জনগণনা কোভিডের জন্য হয়নি। জনগণনার পরে আসনগুলোর সীমা ও সংখ্যা নতুন করে নির্ধারণ অর্থাৎ ডিলিমিটেশন করতে হবে। আর এই প্রক্রিয়া শেষ না হলে মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করা যাবে না। তাই চলতি মাসে লোকসভা অধিবেশনে মূলত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিল নিয়ে ভোটাভুটি হয়েছে। সংবিধানের 131তম সংশোধন বিল 2026-এর সঙ্গে যুক্ত ছিল ডিলিমিটেশন বিল 2026 এবং ইউনিয়ন টেরিটরিজ লজ অ্যামেন্ডমেন্ট বিল। এই তিনটি বিল একসাথে আলোচনা ও ভোটের জন্য আনা হয়েছিল। এই বিলের উদ্দেশ্য ছিল লোকসভায় আসন সংখ্যা 543 থেকে প্রায় 850-এ বাড়ানো, নতুন করে আসন পুনর্বিন্যাস করা এবং মহিলা সংরক্ষণ দ্রুত কার্যকর করা। বিলটির পক্ষে ভোট পড়েছে 298টি এবং বিপক্ষে পড়েছে 230টি। 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অন্তত 352 জন দরকার ছিল। তাই বিলটি পাশ হয়নি। তাই আজকের টকশোতে আমরা খতিয়ে দেখব এই বিল পাশ না হওয়ার পেছনে প্রকৃত কারণ কি? রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি অন্য কোনো কৌশল? আর সবচেয়ে বড় কথা, দেশের নারীরা কি আবারও অপেক্ষার তালিকায় পড়ে রইলেন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেন কার্যকর হলো না মহিলা সংরক্ষণ বিল, তা নিয়ে আলোচনায় আজ আমার সাথে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেত্রী সর্বাণী ঘোষ। দিদি, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। দিদি, মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ হলেও কার্যকর করা সম্ভব হলো না, এটাকে আপনি কি শুধুই সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে ব্যর্থতা মনে করছেন, নাকি এর পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখছেন? সংখ্যাগরিষ্ঠতার অভাব তো রয়েছে, এবং বিজেপি সরকার জানতো তাদের যে বিল পাশ করার ক্ষেত্রে যে সংখ্যাগরিষ্ঠ দরকার সেটা তাদের নেই। তারা এমনই সময়ে এই বিলটা উত্থাপন করেছে যে যেখানে 2 রাজ্যের নির্বাচন চলছে, তারই মাঝখানে এটা নিয়ে কোনো সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত দলগুলির সাথে যেখানে আলোচনা করার দরকার ছিল সেটাও ওরা করেনি। কারণ তারা এই বিলটা এনেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কারণ 2023-এই যখন আমাদের মহিলা সংরক্ষণ বিল, যেটা নারী শক্তি বন্দন অধিনিয়ম নামে ওরা আখ্যায়িত করেছে, সেটা ধ্বনি ভোটে পাশ হয়েছে। বিরোধী দলরাও একমত ছিল। এটা 2024-এই ইমপ্লিমেন্টেশন করার কথা ছিল এবং সবাই এতে সায় দিয়েছে। কিন্তু দেখা গেছে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য 2024-এ এটা কার্যকর করার কোনো উদ্যোগই নেয়নি। তার মধ্যে এটা উঠিয়েছে 16, 17, 18, আপনারা সবাই জানেন যে ডিলিমিটেশন যেটা করবে সেটা 2011 কাস্ট সেন্সাসের মাধ্যমে এটা করতে চেয়েছে, কিন্তু এখন চলছে 2026। 2021-এ হয়নি, কোভিড, ঠিক আছে। এই 3 বছর কি হয়েছিল? 3 বছরে কেন ওরা এই ডিলিমিটেশন করার কথা, কাস্ট সেন্সাস করার কথা কেন ভাবেনি? আমরা
জাতীয় কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়া জোটে যারা ছিল সবাই চেয়েছে এটা কার্যকর করা হোক 2024 সালে। 2024 সালে ওরা করেনি। ওরা কি কারণে বাক্সবন্দি করে রেখেছে, এটা তাদের আসল উদ্দেশ্য কি সেটা এই 16, 17, 18-র মধ্যে দেশবাসী জেনে গেছে। তারা মহিলা সংরক্ষণ বিলের নামে যে ডিলিমিটেশন চেয়েছে, কেন আমরা 543 সিট সংখ্যায় আমরা আমাদের অধিকার যেটা 33% সংরক্ষণ কেন পাবো না? কেন এটাকে 850 করলেই তবে আমরা পাবো? এটা আমাদের প্রশ্ন। আমরা চাই আমাদের 543 যে সংসদের সিট সংখ্যা, সেই সিট সংখ্যার মধ্যে যেন আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন করা হয়। ওকে, এখন কেন পাস হলো না এই যে মহিলা সংরক্ষণ বিল? মানে মহিলা সংরক্ষণ বিল কিন্তু 2023 সালের পাস হয়ে গেছে, কিন্তু এটা কেন কার্যকর করা গেল না তা নিয়ে কিন্তু অনেক রকম মতামত রয়েছে। আমরা সেই বিষয়টা আসছি, কিন্তু কেন মানে কার্যকর হলো না এই মুহূর্তে, বা যে বিলটা আনা হয়েছিল 131তম সংশোধনীটা? প্রথমত বিরোধীদের মানে ইন্ডিয়া জোটের প্রধান আপত্তি ছিল যে মহিলা সংরক্ষণকে মানে এই ডিলিমিটেশন বা লোকসভার আসন বৃদ্ধির সাথে জুড়ে দেওয়া হচ্ছে। তাদের মতে 2023 সালে পাশ হওয়া মূল বিলটি কার্যকর করা যেত, কিন্তু সরকার নতুন বিলের মাধ্যমে আসন যে পুনর্বিন্যাসের যে জটিলতা সেটা তৈরি করেছে। দ্বিতীয়ত, আসন সংখ্যা 850 করার অর্থ হলো জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করা। দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতের মানে উত্তর ভারতের রাজ্যগুলো যেমন ধরুন তামিলনাড়ু কিংবা কেরালার ভয় যে তারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা তাদের মানে করেছে, তার জন্য তাদের আসন সংখ্যা যেভাবে মানে বাড়বে না সেভাবে বাড়বে না। কিন্তু উত্তর ভারতে যেমন উত্তরপ্রদেশ কিংবা বিহারে আসন অনেক বেড়ে যাবে। এতে জাতীয় রাজনীতিতে দক্ষিণ ও ছোট রাজ্যগুলোর প্রভাব কমে যাওয়াটা আশঙ্কা থেকে যাবে। তার জন্য বিরোধীরা একজোট হয়ে বিপক্ষে ভোট দিয়েছে। তৃতীয়ত, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর দাবি ছিল যে মহিলাদের 33% সংরক্ষণের মধ্যে ওবিসি মহিলাদের জন্য আলাদা সাব কোটা থাকতে হবে। এই বিলে সেই দাবি রাখা হয়নি। তাছাড়া আসন সংখ্যা এক ধাক্কায় অনেক বেড়ে গেলে ছোট রাজ্যগুলোর কণ্ঠস্বর হারিয়ে যেতে পারে। এই জাতীয় আশঙ্কায় রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা একে সংবিধানের উপর আক্রমণ বলে বর্ণনা করেছেন এবং বিপক্ষে ভোট দেওয়ার জন্য কঠোর অবস্থান নেন। এখন দিদি, এই যে দীর্ঘদিন ধরে নারী সংরক্ষণ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও মানে বাস্তবায়ন না হওয়ায় একজন নারী হিসেবে আপনি কতটা হতাশ? এই আইন কার্যকর না হওয়ায় কংগ্রেস কতটা দায় স্বীকার করছে যে নারীদের জন্য যে বিলটা আসছিল সেটা অবশ্যই হচ্ছে না বা কার্যকর হচ্ছে না, সেখানে কংগ্রেসেরও কিছুটা দায় রয়েছে? কংগ্রেসের দায়বদ্ধতা বলতে ওরা সবসময়ই চেয়েছে মহিলাদের সশক্তিকরণ এবং ক্ষমতায়ন। যদি সেটা না চাইতো, আপনারা দেখেছেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি যখন পঞ্চায়েত স্তর থেকে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পুর নিগমে 33% সংরক্ষণের মাধ্যমে আমাদের সেই অধিকার দিয়েছে, যার মধ্যে আজকে 40 লক্ষ প্রতিনিধিদের মধ্যে মহিলা 15 লক্ষ প্রতিনিধিত্ব করছে সেখানে। তো কংগ্রেস কোনো মতেই এটার বিরোধিতা করে না। মহিলা ক্ষমতায়নের কথা কংগ্রেস সরকার সবসময় বলে এসছে, যার কারণে 2010-এ এটা রাজ্যসভাতে পাশ হয়েছিল। 2010-এর পরে কেন এটা লোকসভাতে পাশ হয়নি, কে বাধা দিয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেই কারণে যেখানে প্রধানমন্ত্রী 18 তারিখ যখন এটা এই বিলটা কার্যকর হয়নি বা ধনী ভোটে হেরে গেছে, তখন উনি বলতে শুরু করেছে আমরা কংগ্রেসীরা এবং যে 3টা দল আরো বিরোধী দল তাদের সম্বন্ধে কুৎসা রটাচ্ছে, মহিলাদের তারা সম্মান বা অধিকার দিতে চায় না। সেটা পুরোপুরি মিথ্যা একটা তাদের অভিযোগ। কারণ দেশে বেকারত্বের সংখ্যা যে হারে বাড়ছে, কোনো কর্মসংস্থান নেই। যে প্রতিশ্রুতিগুলি নরেন্দ্র মোদী 2014 থেকে এই 12 বছর পর্যন্ত দিয়ে এসছে সেটা কোনোটাই পূরণ করেনি। তেমনি
দেখা গেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মহিলারা লাঞ্ছিত, নির্যাতিত, অত্যাচারিত, এবং বিজেপি সাংসদ 44 জন সাংসদ প্লাস বিধায়ক এবং কাউন্সিলর সহ সমস্ত নেতারা এই ধর্ষণ কাণ্ডে, মহিলাদের ধর্ষণ কাণ্ডে জড়িত, এবং বিজেপি তাদের আশ্রয় দিচ্ছে। এই ক্ষেত্রে যেমন দেশের সববার জানা হয়ে গেছে বিজেপি মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে পারছে না, তাদের কাছে কোনো অস্ত্র নেই তাদের বিরোধী দলগুলির সম্বন্ধে প্রচার করার। সেটা সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বীকারও করেছে 16 তারিখ যখন বিলটা পেশ হওয়ার আগে, যদি আপনারা সমর্থন না করেন সেটা আপনাদের দায় হবে যে আপনারা মহিলা ক্ষমতায়ন চান না, সেটা দাঁড়িয়ে বলেছে। সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা ডিলিমিটেশন এমন সময়ে চেয়েছে যে 850 করবে, আর ওই যেটা আপনি বললেন যে জনসংখ্যার নিরিখে যেটা হবে উত্তর ভারত, সেটা সিট সংখ্যা বেড়ে যাবে। আর এটা তাহলে পানিশমেন্ট হয়ে যাবে যারা জনসংখ্যার যে নিয়ন্ত্রণ করেছে তাদের ক্ষেত্রে এটা শাস্তি স্বরূপ হয়ে যাবে। এবং যেটা বলেছেন আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি তো আরো নগণ্য অবস্থায় চলে আসবে। এমনিতে উত্তর পূর্ব ভারতের মানে রাজ্যগুলির উপর যেভাবে একের পর এক অত্যাচার, যে তারা এই দেশের না, অ্যাঞ্জেল চাকমার ঘটনাও আমাদের রাজ্যের ছেলের কি অবস্থা হয়েছে। কিন্তু এখন দিদি ব্যাপারটা বলা হচ্ছে যে কংগ্রেস 2004 থেকে 2014 সাল রাজীব গান্ধী এই বিলের কথা বলেছিলেন, এখন তারপর কংগ্রেস কেন এই বিলটা পাশ করায়নি বলেও কিন্তু একটা প্রশ্ন উঠছে, কংগ্রেসের দিকে প্রশ্ন উঠছে। সেটা কি মানে একদম সত্যিকারের কারণটা কি ছিল, কংগ্রেস আমলে কেন এই বিলটা পাস করানো হলো না? তখন তো লোকসভাতে সংখ্যাগরিষ্ঠ ছিল না বলেই হয়নি এটা। তারপর তো 2014 থেকে তো বিজেপি সরকার, তো বিজেপি সরকারের সদিচ্ছা ছিল না বলেই 2023-এ যেটা পাশ হয়েছে সেটা 2018-তে রাহুল গান্ধীজি চিঠি লিখে জানিয়েছেন যে এইটা যেন কার্যকর করা হয়, এবং মহিলা সংরক্ষণ বিল 19-এই তোলার কথা ছিল, সেই জায়গা 23-এ উঠেছে, 23-এ ধ্বনি ভোটে এটা পাশও হয়েছে। কিন্তু দেখা গেছে 2024-এর লোকসভা চলে গেছে, এখন 2029 আসছে যে লোকসভা নির্বাচন, এখান সিট সংখ্যা বাড়লে যেহেতু বিজেপি শাসিত রাজ্যগুলি উত্তর ভারতে তাদের অবস্থান ভালো, সেই জায়গায় ডিলিমিটেশন করতে চেয়েছেই ওনারা অসাংবিধানিক ভাবে গণতন্ত্রকে উপেক্ষা করে ওনাদের ভোটের বৈতরণী পার হতে হবে। আপনি শুধু উত্তর ভারত বলছেন কেন, এখন তো দেশে 19টি রাজ্যে বিজেপি শাসন করছে। সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে আসন সংখ্যা তো বাড়বে উত্তর ভারতের জনসংখ্যার উপর, 2011-র কাস্ট সেন্সাস যদি করে। তাহলে বিরোধীরা কি উত্তর ভারতকে কখনো প্রভাবিত করতে পারবে না বলে আপনারা ধরেই নিয়েছেন? মানে কংগ্রেস কি ধরেই নিয়েছে যে উত্তর ভারত সবসময় বিজেপির কাছে থাকবে? না না, সবসময় বিজেপির কাছে থাকবে না। ওরা যেভাবে ভোট চুরির মাধ্যমে ওরা কি গণতান্ত্রিক উপায়ে জিতে আসছে? হয়তো কোন রাজ্যে অন্য দল জিতেছে, তাদেরকে ঘোড়া কেনা বেচার মাধ্যমে তাদেরকে সরিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এটাই যদি অভিযোগ হয় তাহলে সেখানে 543 হোক বা 850 হোক তাতে কি পার্থক্য হবে? যদি আপনারা যেটা বলছেন আপনারা চুরির অভিযোগ করছেন, আপনারা ঘোড়া কেনা বেচার অভিযোগ করছেন, যদি তাই হয়ে থাকে তাহলে তো আসন সংখ্যা যাই হোক না কেন ঘুরে ফিরে তাহলে মানে রাজনীতি তো একই হবে। 543 যেটা, সেটার মধ্যে দ্বিতীয় আপত্তি কোথায়? আমাদের প্রশ্ন সেটা। এটা যখন বিলটা পাশ হয়েছিল তখন এমন কোনো কথা ছিল না যে এটা 850 হলেই মহিলা সংরক্ষণ বিল আমাদের এটা কার্যকর করা হবে, এরকম কোনো কথা ছিল না। ডিলিমিটেশন হয় এটা কাস্ট সেন্সাসের উপর, যার যতটুকু ভাগিদারি তার ততটুকু অধিকার থাকবে। আমরা চেয়েছি যে এসসি এসটির মতো ওবিসি মহিলাদেরও যেন এই সংরক্ষণের আওতায় আনা হয়, সেটা কংগ্রেস দল সবসময় চেয়েছে এবং এখনো চায়। আমাদের ওবিসি মহিলাদের সংরক্ষণ করেই আমাদের যে 543 সিট সংখ্যা আছে সেই নিরিখে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা হয়।
ওকে দিদি, এই যে এই বিল পাস না হওয়ায় গ্রাম স্তরের মহিলা নেত্রীদের মধ্যে মানে একটা হতাশা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বা মনে করা হচ্ছে, বা এই ধরনের একটা ন্যারেটিভ শোনা যাচ্ছে। আপনি কি মনে করেন রাজনীতির জন্য এটা কতটা একটা ক্ষতি? এটা হয়তো আমরা যেটা মোদিজি বলেছেন এই কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির প্রতি উনি এই প্রশ্ন তুলেছেন যে ওরা করতে দেন, সেটা এখন মানুষ অনেক সচেতন। আমি মনে করি ভারতবর্ষের মানুষের বুঝার বাকি নেই যে কি কারণে উনি এই ডিলিমিটেশন চেয়েছেন, এবং মহিলা বিলের নামে এই যে 3 দিন নাটক মঞ্চস্থ করলেন, সেটা একমাত্র মানুষের নজর ঘোরানোর জন্যই। এবং যেভাবে মহিলাদের উপর আপনারা বলুন না, আজকে ওনারা মহিলাদের মান সম্মান অধিকারের কথা বলেছেন, এবং প্রধানমন্ত্রী নিজেও 18 তারিখের ভাষণে বলেছেন মহিলারা তাদের অপমানের কথা কখনো ভুলে না। তো মহিলারা কি ভুলে গেছে মণিপুরে যেভাবে বস্ত্রহীন করে মহিলাকে প্যারেড করানো হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী যে একটা কথাও বলেননি এবং কোন রকম স্টেপ নেননি, সেটা কি ভুলে গেছে? আমাদের অ্যাথলিট বোনদের উপর দিল্লিতে যেভাবে সাংসদ ব্রিজভূষণ শরণের নামে কেস থাকা সত্ত্বেও ওকে যেভাবে রক্ষা করেছে, অ্যাথলিট বোনদের উপর যেভাবে নির্বিচারে অত্যাচার করেছে, সেটা কি মানুষ ভুলে গেছে? ভুলে যায়নি। তেমনি উন্নার ঘটনা কথা বলুন, হাথরসের গুড়িয়াকে যেভাবে জ্বালিয়ে দিয়েছে অপরাধ লুকানোর জন্য, সেই কথাও মানুষ ভুলেনি। ওকে, এখন এটা আসলে বলা মুশকিল মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার আসল কারণ একটাই। আসলে রাজনীতিতে সাধারণত মানে একাধিক স্তরের কারণ একসঙ্গে কাজ করে। দর্শক বন্ধুরা, প্রথমত বাস্তব প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা দরকার আমাদের। নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি সংসদে পাশ হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন নির্ভর করছে ভবিষ্যতের জনগণনা এবং ডিলিমিটেশন প্রক্রিয়ার উপর। ফলে অনেকেই বলছেন পাশ হলেও কার্যকর কবে, সেই অনিশ্চয়তার মানে বিতর্কের মূল জায়গা কিন্তু সেখানটাই। এবার দেখা যাক যে লোকসভায় আসন বাড়ানোর বিষয়টি কি হচ্ছে। এটা সরাসরি এই বিলের আড়ালে করা হচ্ছে এমন দাবি রাজনৈতিকভাবে তোলা হয়েছে, কিন্তু বিষয়টি একটু আলাদা। লোকসভায় আসন সংখ্যা বাড়ানো একটি আলাদা সাংবিধানিক প্রক্রিয়া, যা ডিলিমিটেশন অ্যাক্ট ও জনগণনার উপর নির্ভর করে। নারী সংরক্ষণ কার্যকর করার শর্ত হিসেবে ডিলিমিটেশন যুক্ত হওয়ায় অনেক বিরোধী দল বলছে এতে বিলের বাস্তবায়ন অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। সেই কারণেই অভিযোগ উঠছে যে সরকার রাজনৈতিকভাবে সময় নিচ্ছে বা অন্য বৃহত্তর পুনর্বিন্যাস যেমন আসন পুনর্বন্টন মাথায় রেখে এগোচ্ছে। তবে সরকার পক্ষের যুক্তি হলো সংরক্ষণ কার্যকর করতে হলে নতুন করে আসন বিন্যাস দরকার, না হলে সঠিকভাবে কোটা প্রয়োগ করা কঠিন। তবে বিলটি ডিলিমিটেশনের সঙ্গে সংযুক্ত থাকার কারণে সন্দেহ ও বিতর্ক তৈরি হওয়াটা স্বাভাবিক। মূল সমস্যা হলো আইন পাশ হওয়া আর বাস্তবে কার্যকর হওয়ার মধ্যে বড় একটা ফাঁক থেকে যাচ্ছে। দিদি, আমরা একটু আমাদের রাজ্যের প্রেক্ষাপটে আসি। আমরা যখন মহিলা সংরক্ষণ বিলের কথা বলছি, আর আমরা যখন দেখছি যে জাতীয় স্তরে কংগ্রেস এবং বিভিন্ন দল, বিশেষ করে আইএনডিএ জোটের যে বিভিন্ন দল বিরোধিতা করছে, এখন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে অনেক যোগ্য মহিলা নেত্রী থাকা সত্ত্বেও কেন গত কয়েক দশকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ বা উপনির্বাচনের টিকিট বন্টনে পুরুষ প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হয়েছে? এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? উপনির্বাচনে এটা আগেও ওনাকে দেওয়া হয়েছিল, তার কারণে এটা ওই প্রার্থীকেই আমরা বাদ দিয়েছি। তার মানে না যে এখানে মহিলাদেরকে খর্ব করা হয়েছে। এটা সাধারণ নির্বাচন বা সামনে আসছে আমাদের মিউনিসিপ্যালিটি নির্বাচন, ওই সময় দেখা যাবে আমাদের মহিলাদের কতটুকু দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমাদের জাতীয় কংগ্রেস সবসময় মহিলাদেরকে সম্মান এবং অধিকার
দিতে কোনোদিনও পিছপা হয়নি, যার দরুন একমাত্র কংগ্রেস দল থেকে প্রথম প্রধানমন্ত্রী, কংগ্রেস দল থেকেই প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, কংগ্রেস দল থেকেই প্রথম লোকসভার স্পিকার মীরা কুমারী ছিলেন। তো সেই ক্ষেত্রে আমার আজকে যেখানে 2026 আমাদের মহিলা কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী আছেন, সেখানে আপনাদের বিজেপি মোর্চার সর্বভারতীয় নেত্রীকে কংগ্রেস যদি না দিত সংগঠনের দিক দিয়ে বলুন। তাহলে আপনি একটা হিসাব দিলেন, আমি কংগ্রেসের হিসাবটা আমি একটু তুলে ধরতে চাইছি। এই হিসাবটা কেন, আর এই হিসেবে বা এই পরিসংখ্যানে আপনি ব্যক্তিগতভাবে একজন মহিলা হয়ে বা নারী হয়ে আপনি খুশি কিনা? 2023 বিধানসভা নির্বাচনে, খুব বেশি দূর যাব না, 2023 সালে এই বিলটি পাশ হয়েছিল, যদিও কার্যকর হয়নি। এখন 2023 বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে আপনাদের সিট অ্যালায়েন্স হয়েছিল, 13টি আসন কংগ্রেস পেয়েছিল, সেখানে কোনো নারী বা মহিলা ক্যান্ডিডেট ছিল না। কমলপুর আচ্ছা একজন ছিল। 2024 সালে 327টির মধ্যে 2024 সালে লোকসভা আসনে 327 জন প্রার্থী কংগ্রেসের ছিল, তার মধ্যে 41 জন শুধু মহিলা ক্যান্ডিডেট ছিল, 13%। আপনাদের থেকে বিজেপির বেশি ছিল, 440 বিজেপির ক্যান্ডিডেট ছিল টোটাল, তার মধ্যে 69 ছিল বিজেপির মহিলা ক্যান্ডিডেট, মানে 16% ছিল। আচ্ছা, 2026 সদ্য সমাপ্ত হওয়া এডিসি ইলেকশনের দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে আমরা দেখব যে 27টি আসনে আপনারা লড়াই করেছেন, একটি আসন আপনারা আপনাদের সহযোগী টিপিপি কে ছেড়ে দিয়েছিলেন, এবং শুধু একজন জিরানিয়ায় শুধু আপনাদের একজন মহিলা ক্যান্ডিডেট ছিল, প্রার্থী ছিল। তাহলে আপনাদের যদি আমরা শতাংশের বিচারে যাই, এডিসি নির্বাচনে 3.7% সিট মহিলাদের জন্য কংগ্রেস বরাদ্দ করেছে। আমরা যদি একটু পাশে চোখ রাখি, আপনি শুরুতেই বলছিলেন দুটো রাজ্যের নির্বাচনের কথা, বিধানসভা নির্বাচনের কথা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 293টি আসনে কংগ্রেস লড়াই করছে, তার মধ্যে 38টি আসন মহিলাদের জন্য মানে সংরক্ষণ বা মহিলাদের লড়াই করছে, 13%, 13% মহিলা করছে, এবং আপনাদের থেকে অনেক বেশি আছে টিএমসি 19%, বিজেপি যদিও কম 11% আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংরক্ষণ আইনি বাধ্যবাধকতা ছাড়া কি কংগ্রেস নিজের থেকে 33% মহিলা নেতৃত্ব তৈরি করতে অক্ষম, বা ত্রিপুরায় বিশেষ করে পারছে নাকি? অক্ষম বলবো না, আমরা সাংগঠনিক দিক দিয়ে মজবুত হলে সেটা আমাদের অধিকার, আমরা অবশ্যই কেড়ে নেব। সেটা আমাদের অধিকার, মহিলাদের অধিকার অন্য কেউ দেবে না। তো যখন এটা আমাদের কার্যকর হবে 33% মহিলা সংরক্ষণ, সেই ক্ষেত্রে তখন কারোর রায় দিতে হবে না এখানে মহিলা দাঁড়াবে না পুরুষ দাঁড়াবে, সেটা আমাদের দিতে বাধ্য সব দলই। সেই ক্ষেত্রে আইন পাস হয়ে গেলে তো, আইন পাস হয়ে গেলে বা আইন পাস হয়ে গেছে কার্যকর হয়ে গেলে তখন তো দিতে বাধ্য। যেমনটা আমরা দেখি পৌর নিগমের নির্বাচনে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। গতবার আমরা দেখেছি 18টি আসনে লড়াই করেছিল কংগ্রেস, এবং সেখানে 44.something% সেখানে মহিলাদের ছিল। এখন আইন হয়ে গেলে সেখানে দিতে বাধ্য, কিন্তু আইন ছাড়া আমরা যেটা জানছি যে রাজ্যের মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কংগ্রেস কি নির্দিষ্ট কোনো পদক্ষেপ নিয়েছে বা নিতে চলেছে, নাকি আইন হলে সেটা বাধ্য হয়ে দেবে? মানে আমরা সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি যে কংগ্রেস দলে নারী নেত্রীদের কতটা এই মুহূর্তে সম্মান করা হচ্ছে, এবং তাদেরকে স্বঘোষিতভাবে মানে স্বইচ্ছায় স্বতঃপ্রণোদিতভাবে কোনো আইন ছাড়াই তাদেরকে কত শতাংশ ছেড়ে দেওয়া হচ্ছে? 13%-এর উপর কি কংগ্রেস উঠতে পারছে? এটাই তো বললাম যে সাংগঠনিক দিক দিয়ে যখন আমরা মজবুত হব, তখন শুধু 33% না, সেটা 50%ও যেতে পারে। সেই দিকে আমরা এগুচ্ছি। সেই সংগঠন যখন মজবুত হবে, অটোমেটিক প্রদেশ নেতৃত্ব মহিলাদেরকে সেই সম্মান দিতে বাধ্য হবে। মানে আপনি বলছেন তাহলে কংগ্রেস আগামী নির্বাচনে, ধরুন এখন যদি এখন আমরা সাংগঠনিক দিক দিয়ে যদি নিজেকে মজবুত না করতে পারি, সেই দেখা যাবে লড়াইয়ের ময়দানে আমরা হেরেই গেলাম। তাতে তো আমাদের, মানে আমরা বলতে এখানে কাকে বোঝাচ্ছেন? কংগ্রেসের নারী নেতৃত্বদের? আচ্ছা, মহিলা নেতৃত্বদের, ওকে, মহিলা কংগ্রেসকে। তো মহিলা কংগ্রেসের সাংগঠনিকভাবে আপনারা চাঙ্গা হতে পারছেন না কেন? বাধা, অন্তরায়টা কোথায়? অন্তরায় অনেক বছর ধরে সংগঠন বলতে সরকারে নেই, সেটা তো একটা মূল কারণ।
তার মধ্যে আমাদের বিভিন্ন, যেমন মহিলারা বিভিন্ন সুযোগ সুবিধার থেকে বঞ্চিত, সেই জায়গাটা আমাদের আগে বুঝতে হবে, কোন জায়গায় কি সুযোগ দিলে, সুবিধা দিলে। না, কংগ্রেস তো একটি জাতীয় দল, তাহলে কি শুধুই শাসককে মানে সিটে আসনে থাকলে পরে সুযোগ সুবিধা পেলে পরে শুধু স্বার্থের জন্য কি মানুষ তাহলে মহিলা কংগ্রেস করছে? একটা জাতীয় দলের নীতি আদর্শ মেনে কি মানুষ, কর্মী সমর্থকরা এগিয়ে আসছে না, মহিলারা বা মেয়েরা এগিয়ে আসছে না? ধীর গতিতে হলেও এগিয়ে আসছে। এটা মানুষের যে এত বছরের যে কংগ্রেস দল, তাদের আদর্শগত দিক দিয়ে এবং বিচারধারার দিক দিয়ে কংগ্রেস অনেক পুরনো দল। তো সেই জায়গায় আমরা মহিলারা ধীর গতিতে হলেও এগিয়ে আসছে। এখন যেটা আমাদের সামনে আসল অন্তরায়, আজকে মহিলাদের যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন চলছে, সেইগুলির নিরিখেও অনেকে যারা প্রশাসনে থাকে তাদের দিকেই ঝোঁকে, কারণ সবাই নিজের ইজ্জতটাকে আগে রক্ষা করার চেষ্টা করে। সেই জায়গায় কোনো ঝামেলায় পড়বে সেই তা ঠিক, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমরা চিত্রটা কি দেখি, আমরা যখন মহিলা সংরক্ষণ বিলের কথা বলছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলে মহিলা নেতৃত্বের কতটা সুযোগ করে দেওয়া হচ্ছে বা স্বতঃপ্রণোদিতভাবে কতটা তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে সেটা দেখার চেষ্টা করছি। প্রশ্ন আরেকটা জায়গায় থাকে যে দেখুন, এই তৃণমূল স্তরে মহিলারা সাফল্যের সাথে কাজ করে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে করছে, এটা কংগ্রেসও করছে, আমরা ধরে নিতে পারি, আপনারা কাজ করছেন আমরা দেখছি। এখন কংগ্রেস কি এই গ্যারান্টি দিচ্ছে যে বিলটি কার্যকর হলে আপনারা প্যারাশুট প্রার্থী বা নেতার স্ত্রী কন্যাদের বদলে মাঠের প্রকৃত কর্মীদের অগ্রাধিকার দেবেন, নাকি সংরক্ষণের সুফল কেবল রাজনৈতিক পরিবারের মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সেটা একদমই না। যেটা বারবার আমাদের প্রদেশ নেতৃত্ব বলেছে যে আমি ঘরের থেকে ধরে এনে কাউকে বসাতে চাই না। মহিলারা, মহিলা সংগঠন বলুন বা আমাদের প্রদেশ নেতৃত্বের মধ্যে যারা মহিলারা আছেন, সবাই সেইভাবে সাংগঠনিক দিক দিয়ে শক্তি অর্জন করুক এবং ওদেরকেই আমি আগামী দিন নির্বাচিত প্রতিনিধি বা আমাদের প্রার্থী হিসাবে তুলে ধরবো। আচ্ছা, সেই জায়গায় আমাদের প্রদেশ নেতৃত্বের সদিচ্ছা আছে এবং জাতীয় কংগ্রেসেরও সেই মনোভাবই পোষণ করে বলেই আমি মনে করি। যদি এই বিল পাস হয়েছে, যদি কার্যকর হতো, তাহলে ত্রিপুরার রাজনৈতিক চিত্রে কি কোনো ধরনের পরিবর্তন হতো বলে আপনি মনে করেন? বিশেষ করে আপনি যেখানে নারী ক্ষমতায়ন বা নারীদের নিরাপত্তার কথা বলছিলেন, এখন ত্রিপুরায় বর্তমানে মহিলা নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে যে অভিযোগ ওঠে, এই বিল পাস না হওয়া মানে কার্যকর না হওয়ার সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্ক দেখেন কি? এটা বিল কার্যকর, এখন দেখুন, এখন প্রশাসনে যারা অধিষ্ঠিত আছে তাদের বিভিন্ন রাজ্যগুলির দিকে আপনি চোখ ফেরান, এই গত 2 বছরের মধ্যে যে রিপোর্ট এসছে সারা ভারতবর্ষে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি, সেখানে একটা খতিয়ান আমি বলছি, উত্তরপ্রদেশে যৌন নির্যাতন এবং ধর্ষণ নথিভুক্ত মামলা, এটা গত 2 বছরে পুলিশের রিপোর্ট অনুযায়ী বা এনসিআরবির রিপোর্ট অনুযায়ী গত 2025 সালের 28 আগস্ট যে রিপোর্ট পেয়েছি, উত্তরপ্রদেশে ধর্ষণ যৌন নির্যাতনের মামলা 66,381টি, মহারাষ্ট্রে 57,101টি, রাজস্থানে 45,450টি, মধ্যপ্রদেশে 32,352টি, উড়িষ্যা যেখানে 2024 জুন থেকে 2025 জুলাই পর্যন্ত 1 বছরের মধ্যে অবস্থা দেখুন 36,961টি। সেই জায়গায় আমাদের রাজ্য এই গত 2 বছরের ধর্ষণ 487টি, পণের বলি হয়েছে 60 জন, অপহরণ 392, যৌন নির্যাতনের শিকার 2182 জন। তাহলে প্রশ্নটা সেখানে, এই যে পরিসংখ্যান আপনি দিচ্ছেন, এগুলোর জন্যই কি তাহলে এই নারী সংরক্ষণ বিলটা খুব বেশি প্রয়োজনীয় ছিল বলে মনে হয় না? অবশ্যই। যখন আমরা মহিলারা যখন বুঝবো যে নিজেদের দায়িত্ব
এবং মহিলাদের ইজ্জত সম্মান রক্ষা করার অধিকার আমাদের রয়েছে। সেই ক্ষেত্রে কোন দলের প্রভাবিত না হয়ে মহিলাদের পাশে দাঁড়ানো সবচেয়ে কাম্য বলে আমি মনে করি। না ঠিক আছে, এখন তো তাহলে আপনি কোনটাকে গুরুত্ব দিচ্ছেন? এখন দলের নেত্রী হয়ে আপনি তো অবশ্যই কংগ্রেস যেহেতু বিরোধিতা করছে এই মানে এই যে 131তম অ্যামেন্ডমেন্টের, তাহলে সেখানটা দাঁড়িয়ে আপনারা বলছেন যে এটা এই মুহূর্তে যেভাবে করার চেষ্টা করছে সরকার সেটা আপনারা মেনে নিচ্ছেন না। কিন্তু একজন মহিলা হিসেবে আপনি দেখছেন যে বিলটা যেটা অলরেডি পাস হয়ে গেছে তা কার্যকর হলে এই চিত্রটা হয়তো অনেকটাই পাল্টে যেত। অবশ্যই। তো কোনটাকে গুরুত্ব দিচ্ছেন আপনি বেশি? তাহলে কি দলকেই গুরুত্ব দেবেন বেশি? একজন নারী হিসেবে সেই জায়গাটাকে আপনি দেখছেন না? কংগ্রেস তো কোনোদিনও মহিলাদের অধিকার সম্বন্ধে বাধা দেয়নি। এটা বাধা দিয়েছে, এটা ডিলিমিটেশন যেটা করতে চেয়েছিল সেটার বাধা দিয়েছে। আর 2023 সালেই তো এটা পাস হয়ে গেছে। এটা যেখানে রাষ্ট্রপতির সাবুত সহ এটা আইনে পরিণত হয়ে গেছে, সেখানে তো এই বিল আসেইনি। সেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা আনা হয়েছে। আমরা এখনো চাইছি যে 543 যে সিট সংখ্যা সেটার মাধ্যমে আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর। না সেটা কি তাহলে কি সঠিক হবে? কারণ এখন তো দেশের জনসংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে, এখন জনগণনা না করে বা এই যে ডিলিমিটেশন যদি সেটা আগেই করে নেওয়া হয় তাহলে কি সেটা সঠিক ডিলিমিটেশন বা সঠিকভাবে হবে? ডিলিমিটেশন নাও যদি হয়, এই 543-এর মধ্যে যদি কোটা সিস্টেমটা করে দেয় তাহলে একজন নারী হিসেবে আপনি কি খুশি থাকবেন? কারণ এটা তো জনসংখ্যা তো অনেকটা বেড়ে গেছে, হিসাবটা অন্যরকম হয়ে যেতে পারে। এখন ডিলিমিটেশন অবশ্যই দরকার, কিন্তু তাই বলে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশনের সম্পর্কটা কোথায়? আর আমরাও তো চাইছি জাতি জনগণনা। এটা জনগণনা করার কারণ হচ্ছে যার যত অংশীদারিত্ব এবং যার যত সংখ্যা বেশি তার ক্ষমতা বেশি থাকবে। তো তার মধ্যে থেকে ওবিসিদেরকে এখানে আমরা সংরক্ষণের আওতায় আনতে বলেছি আমাদের জাতীয় কংগ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে সবাইকে নিয়ে যে কংগ্রেসের চিন্তাধারা আদর্শ পথ চলা, সেই ভাগীদারিত্ব এবং অংশীদারিত্ব সবাইকে সমানভাবে দেওয়া উচিত। ওকে, একটা শেষ প্রশ্ন দিদি, নারী সংরক্ষণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য কি কখনো সম্ভব বলে মনে করেন, নাকি এটা শুধুই নির্বাচনী ইস্যু হয়েই থেকে যাবে? এটা আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা মনে করি এটা দল মত নির্বিশেষে আমরা মহিলারা সবার ঐক্যবদ্ধ লড়াই দরকার, এবং এটা করার জন্য আমাদের অধিকার, আমাদের যে সংরক্ষণ সেটা আনতে হলে সবাই এক অবস্থায় আসা খুবই দরকার। অসংখ্য ধন্যবাদ দিদি সঙ্গে থাকার জন্য আজ, এবং আপনি আপনার মতামত জানালেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের আলোচনায় একটা বিষয় পরিষ্কার, মহিলা সংরক্ষণ বিল শুধু একটি আইন নয়, এটি দেশের অর্ধেক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও রাজনৈতিক অংশীদারত্বের প্রশ্ন। বিলটি লোকসভায় পাশ হয়েও কার্যকর না হতে পারায় বিতর্ক যেমন বেড়েছে তেমনি উঠে এসেছে রাজনৈতিক সদিচ্ছা নিয়েও বড় প্রশ্ন। ত্রিপুরা থেকে শুরু করে গোটা দেশের প্রেক্ষাপটে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো এখন আর বিলাসিতা নয়, সময়ের দাবি। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই ফারাক কতদিন চলবে সেই জবাবই এখন দেশের মানুষ, বিশেষ করে নারীরা রাজনৈতিক দলগুলোর কাছে চাইছেন। শেষ অবধি কি হয় তা সময় বলবে। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।